মেয়েরা আমরা গতদিন আর তার আগের দিন থেকে আমরা নৈতিক কর্ম, অনৈতিক কর্ম এই জায়গাগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা কত প্রকারের অনৈতিক কর্ম হয় বা নীতি বহির্ভূত যে কর্ম, মানে যেগুলো ন্যায় নীতির মধ্যে পড়েই না, সেরকম কর্ম নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা দেখেছি অনেক প্রকারের হয়, আমরা কিছু প্রকার নিয়ে আলোচনা করেছি। আর নৈতিক কর্ম যেগুলো, সেগুলো নিয়েও আমরা, মানে নৈতিক কর্মের যে বিভিন্ন স্তর, যেটা যেটা হচ্ছে মানসিক স্তর, হ্যাঁ, বাহ্যিক মানে মানসিক স্তর, দৈহিক স্তর, তারপরে দেহ বহির্ভূত স্তর, এই স্তরগুলো নিয়েও আমরা গতদিন আলোচনা করেছি এবং উদ্দেশ্য অভিপ্রায় নিয়েও আমরা মানে আগের দিন আর কি আলোচনা করেছি। তো আজকে আমরা দেখব যে তাহলে নৈতিক বিচারের বিষয়বস্তু, মানে নৈতিক যখন আমরা বিচার করছি, মানে ভালো মন্দ যে বিচার করছি, সেই বিচারের বিষয়বস্তুটা কি হতে পারে, মানে সেইটা কি উদ্দেশ্য হতে পারে, কোনো কাজের উদ্দেশ্যকে কি আমি নৈতিক বিচারের বিষয়বস্তু বলতে পারি, বা অভিপ্রায়কে বলতে পারি, কোনটাকে বলতে পারি আমি নৈতিক বিচারের বিষয়বস্তু? তো আজকে আমরা সেইটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, কি বলা হচ্ছে যে আমরা একটু বইতেই যাচ্ছি। তো এখানে বলা হচ্ছে যে আমরা জানি যে ঐচ্ছিক ক্রিয়া মানে স্বেচ্ছাকৃতভাবে যে ক্রিয়া, সেই ক্রিয়ারই নৈতিক বিচার হয়। আর যে ক্রিয়া স্বেচ্ছাকৃত নয়, সেই ক্রিয়াগুলোর কোনো নৈতিক বিচার হয় না। এটা আমরা প্রথম দিন থেকে শুনেছি যে স্বেচ্ছাকৃত ক্রিয়ারই শুধুমাত্র নৈতিক বিচার হয়। অর্থাৎ যে ক্রিয়াগুলোকে আমরা ভালো বা মন্দ বলতে পারি, সেই ক্রিয়ারই নৈতিক বিচার হয়। যে ক্রিয়াকে ভালো বা মন্দ কোনোটাই বলা যায় না, কোনোটাই মধ্যেই যে ক্রিয়াগুলোকে ফেলা যায় না, সেই ক্রিয়ার কোনো নৈতিক বিচার অবশ্যই হতে পারে না। আচ্ছা, তো আমরা এটা দেখেছি যে স্বেচ্ছাকৃত ক্রিয়া বা ঐচ্ছিক ক্রিয়াকে, মানে যাকে আমরা নৈতিক ক্রিয়া বলবো, সেই ক্রিয়াকে বিশ্লেষণ করলে তিনটে স্তর পাওয়া যায়। মানসিক স্তর, যার মধ্যে আমরা দেখেছি অভাববোধ, কামনার দ্বন্দ্ব, উদ্দেশ্য, এইগুলো অভিপ্রায়, সংকল্প, এগুলো সবই আমরা তার মধ্যে পেয়ে গেছি। দৈহিক স্তরের মধ্যে পেয়েছি যে কাম্যবস্তু লাভের জন্য দেহের অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন, মানে বইটা কোথায় রয়েছে? বইটা রয়েছে হচ্ছে ওই দোকানে। তো সেই দোকানে যাবার জন্য আমি কি করলাম? আমি তৎপর হলাম, আমি জামা কাপড় পরলাম, আমি ব্যাগ নিলাম, আমি ব্যাগটা গুছিয়ে নিলাম, নিয়ে আমি কি করলাম? আমি রাস্তায় বেরোলাম, বাসে বা ট্রামে বা যেভাবে হোক, আমি ধরা যাক কলেজ স্ট্রিট থেকে বইটা নেবো, আমি কলেজ স্ট্রিট পৌঁছলাম, বইটা নিলাম এবং বইটা নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। অর্থাৎ বইটা ছিল দোকানে, সেই দোকান থেকে বইটা আমার ঘরে স্থান পেল। অর্থাৎ সেখানে কিন্তু বাহ্যিকভাবে একটা পরিবর্তন হলো, সেইটাকেই বলা হচ্ছে বাহ্যিক স্তর। আচ্ছা, তো বাহ্যিক স্তরটা কি বলা হচ্ছে? ফলাফলের স্তর। অর্থাৎ সেখানে আমি কি করলাম? আমি আমার ইষ্ট ফলকে, অর্থাৎ কার্য ফলকে আমি প্রাপ্ত হলাম। তো সেটাকেই বলা হচ্ছে ফলাফল। এখন প্রশ্ন হচ্ছে যে মানসিক স্তর ও বাহ্য স্তরের মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু? বাহ্য স্তর মানে এখানে বলা হচ্ছে ফলাফল, মানে যেটা আমি চেয়েছিলাম, হ্যাঁ, আমার যেটা উদ্দেশ্য ছিল যে আমি বইটা আমি নেব, হ্যাঁ, বা বইটা আমি কিনে নেব। তো সেই উদ্দেশ্যটা আমার সফল হলো, আমি দোকান থেকে বইটা কিনে আমার ঘরে নিয়ে এলাম। অর্থাৎ আমি আমার ইষ্ট ফলকে পেয়ে গেলাম, মানে যেটা আমি চেয়েছিলাম সেই ফলকে আমি পেলাম। তো বলা হচ্ছে যে এদের মধ্যে যে মানসিক স্তর না বাহ্য স্তরে কোনটা নৈতিক বিষয়ে, কোনটা নৈতিক বিচারের বিষয়বস্তু হতে পারে? মানসিক স্তর না বাহ্য স্তর? বাহ্য স্তর মানে ফলাফল যেটা, সেটা। তো বলা হচ্ছে যে প্রশ্নটা এভাবে করা যেতে পারে যে স্বেচ্ছাকৃত কর্মের বাহ্য স্তর অর্থাৎ ফলাফল কি নৈতিক বিচারের বিষয়বস্তু? মানে ফলাফলটাকে কি আমি নৈতিক বিচারের বিষয়বস্তুর মধ্যে ফেলবো? অর্থাৎ ফলাফলটার কি ভালো মন্দ আমি বিচার করব? না, নাকি স্বেচ্ছাকৃত কর্মের মানসিক স্তরের অন্তর্গত উদ্দেশ্যটা কি নৈতিক বিচারের বিষয়বস্তু? অর্থাৎ মানসিক স্তরের অন্তর্গত যে উদ্দেশ্য, তার ভালো মন্দ বিচার আমি করব? অর্থাৎ আমি উদ্দেশ্যটাকে নিয়ে দেখবো যে উদ্দেশ্যটা সৎ ছিল না অসৎ ছিল, উদ্দেশ্যটা ভালো ছিল না মন্দ ছিল, সেইটা নিয়েই কি আমি তার বিচার করব? নাকি কি ফলটা লাভ করলাম, সেই ফলটা নিয়ে আমি বিচার করব? কোনটা নিয়ে আমি বিচার করব?
নাকি আমি অভিপ্রায়কে নিয়ে তার বিচার করব। অর্থাৎ আমি স্বেচ্ছাকৃত কর্মের মানসিক স্তরের অন্তর্গত অভিপ্রায় কি নৈতিক বিচারের বিষয়বস্তু? আগের দিন যারা জয়েন করেনি, আমি আশা করি তারা আমার আগের দিনের রেকর্ডিংটা শুনে নিয়েছে। হ্যাঁ, যদি না শুনেও থাকে তাহলেও আমি একটু বলি, আমি চাইবো প্রত্যেকে শুনে নিক, কারণ শুনলে কি হয়, শুনলে কিন্তু মানে পরের যে ক্লাসটা আমি নিচ্ছি সেই ক্লাসের একটা কন্টিনিউইটি থাকে। হ্যাঁ, তা নাহলে আমাকে আবার করে রিপিট করতে হবে। তো রেকর্ডিং যখন হচ্ছে তাহলে এটা যখন সুবিধা আছে তখন আমি একটু শুনে নেওয়াই ভালো। তো আমি আগের দিন যেটা বলেছিলাম একটু বলে দিই তাও, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে কোনো একটা কাজের অভিপ্রায়টা কাকে বলে? অভিপ্রায়টা হচ্ছে উদ্দেশ্য, কোনো একটা কাজের উদ্দেশ্য প্লাস তার সেই কাজটার মানে সেই কাজটাকে সাধিত করার জন্য যে তার যে পথ, সেই কাজটাকে সাধিত করার জন্য সেই পথটা, এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে ফলাফল। অর্থাৎ এই তিনটে মিলেই হচ্ছে কোনো একটা বিষয়ের অভিপ্রায়। যখন আমরা বলি না যে তোমার অভিপ্রায়টা কি, তখন কিন্তু সেটা একটা অনেক বড় কথা। অভিপ্রায় হচ্ছে একটা অনেক বড় কথা। অভিপ্রায়ের মধ্যে আসলে সেই কাজের উদ্দেশ্যটা যেমন থাকে, সেই উদ্দেশ্যটা কোন পথে সাধিত করা যাবে সেই পথটাও থাকে, এবং সেই সেই কাজটা হয়ে যাওয়ার পরে যে ফলটা আমি পাচ্ছি সেই ফলাফলটাও কিন্তু অভিপ্রায়ের মধ্যেই অন্তর্গত। অর্থাৎ অভিপ্রায় মানে হচ্ছে সেই কাজটা, মানে কোনো একটা কাজের উদ্দেশ্য। যেমন আমরা বলছিলাম যে একজন পিতা, একজন মানে বাবা আর কি, তার উদ্দেশ্য এরকম হতে পারে, মানে তিনি তার বাচ্চাকে বিদ্যালয়ে পড়াতে দিচ্ছেন, তিনি তার ছেলে বা মেয়েকে যখন স্কুলে ভর্তি করছেন তখন তার উদ্দেশ্য হতে পারে যে ছেলে বা মেয়েটা ভালো করে শিক্ষা লাভ করে সে বেরোবে, সে মানুষ হবে, সে শিক্ষা লাভ করে সে মানুষ হবে। সেই জন্যই তো বাবা মায়েরা ছেলে মেয়েকে স্কুলে দেন। এবার সেইটা তার উদ্দেশ্য, এটা আমরা মেনে নিলাম। এবার কোন পথে তিনি তার উদ্দেশ্যটাকে পালন করছেন সেই পথটাও যুক্ত হবে অভিপ্রায়ের ক্ষেত্রে, এবং অভিপ্রায়ের ক্ষেত্রে তার ফলাফলটাও কিন্তু অভিপ্রায়ের অন্তর্গত হয়। হ্যাঁ, তার মানে কি অভিপ্রায় মানে হচ্ছে কোনো কাজের উদ্দেশ্য প্লাস কোন পথে সেটা করা হচ্ছে প্লাস তার ফলাফল, এই সবটা মিলে হচ্ছে সেই কাজের, কোনোটা কাজের অভিপ্রায়। তো সেই তার মানে তাহলে কি অভিপ্রায়টাই আমি যখন আমরা মানে এভাবে জিজ্ঞেস করি যে নৈতিক বিচারের বিষয়বস্তু কি হতে পারে, মানে কোন বিষয়বস্তুটা, মানে বিষয়বস্তুটার আমি নৈতিক বিচার করব, তাহলে সেই বিষয়বস্তুটা কি অভিপ্রায়ই হবে? অভিপ্রায়ের মধ্যে তো সবটাই পড়ে যাচ্ছে, উদ্দেশ্যও পড়ছে, পথটাও পড়ছে, ফলটাও পড়ছে। এবার ধরা যাক কোনো একটা একজন ব্যক্তি, তিনি ভাবলেন যে মানে তার উদ্দেশ্য ধরা যাক খুব নেগেটিভ। হ্যাঁ, মানে ধরা যাক তার উদ্দেশ্য হচ্ছে খুব নেগেটিভ উদ্দেশ্য। কিরকম? ধরা যাক তিনি চাইছেন যে মানে তার উদ্দেশ্যটা ধরা যাক তিনি চাইছেন যে এই মানুষদের আমি মানে এখন সরকারে যে রয়েছে, ধরা যাক আমি টেররিস্ট গ্রুপের কথা বলছি। হ্যাঁ, টেররিস্ট গ্রুপ, সেই গ্রুপের উদ্দেশ্যটা হচ্ছে যে একটা কোনো সরকার যারা রয়েছে তাদেরকে তারা সরিয়ে দিয়ে তারা ওই সরকারের জায়গায় আসবে, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। তার জন্য তারা কি করছে, তারা মানুষকে মারলো। হ্যাঁ, তারা পথটা যেটা নির্ধারণ করলো সেটা হচ্ছে যে মানুষ নির্বিচারে মানুষকে মারো, কিছু আর দেখো না, নারী পুরুষ বাচ্চা শিশু কিচ্ছু দেখো না, সবাইকে মারো, মেরে তুমি ক্ষমতা দখল করো। মানে সোজা কথায় সে ক্ষমতা দখল করার জন্য কোনো, ধরা যাক কোনো একটা টেররিস্ট গ্রুপ, তারা মনে করলো যে ওইটাই তাদের উদ্দেশ্যটা কি না ক্ষমতা দখল করা, ওটাও তাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে সাধন করার জন্য তারা যে পথটা নিল সেটা হচ্ছে হিংসার পথ, নির্বিচারে মানুষ মারো। এবং তারা সেই মানুষ টানুষ মারার পরে যে কজন বেঁচে রইল তাদেরকে নিয়ে তারা কি করলো, তাদেরকে নথি স্বীকার করালো যে আমাদের কাছে নথি স্বীকার করো এবং আমরা যা বলবো তাই করতে হবে। এবং তারা কি করলো, এইভাবে কোনো একটা ক্ষমতায় তারা এলো। ধরা যাক, আমি একটা উদাহরণ দিচ্ছি। তাহলে এই ক্ষমতাটা এলো মানে কি, তারা তাদের ইষ্ট ফলটা লাভ করলো। তাহলে এই পুরোটাকেই আমরা কি বলতে পারি, পুরোটাকেই আমরা, যখন এই ঘটনাটা হয়নি, যখন এটা অভিপ্রায়ের ভেতরে রয়েছে, ধরা যাক কোনো একটা গ্রুপ বা কোনো একটা মানুষের যদি এটা অভিপ্রায় হয় যে আমি এইভাবে ক্ষমতায় আসব নির্বিচারে মানুষকে মেরে, তাহলে এই সে অভিপ্রায়, তার
এই বিষয়টা তার অভিপ্রায়, তার মানে হচ্ছে তার মধ্যে উদ্দেশ্যটাও পড়ছে, কোন পথে সে কাজটা করবে সেটাও পড়ছে, আবার আর কোনটা পড়ছে, আর ফলাফলটাও সে ভেবে নিয়েছে যে সে ক্ষমতায় চলে আসছে। আবার যখন আমাদের দেশ পরাধীন ছিল, আমি এটা উদাহরণ দিয়ে আগের দিন বলছিলাম, আমাদের দেশ যখন পরাধীন ছিল, ইংরেজদের অধীনে ছিল, তখন কিন্তু দেশপ্রেমিকেরা কি করেছেন, তারা কিন্তু এই অভিপ্রায় নিয়ে তারা মানে দেশ স্বাধীন করার কাজে ঝাঁপিয়েছেন। সে সশস্ত্র পথে হতে পারে বা অহিংসার পথেও হতে পারে, যে কোনো পথেই হতে পারে। গান্ধীজি, আমরা জানি গান্ধীজি ছিলেন অহিংসবাদী, তার পথটা অহিংসার পথ। নেতাজি, উনি ছিলেন, উনি সশস্ত্র পথকেই সমর্থন করেছেন। তো সেটা যে পথেই হোক না কেন, সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল কিন্তু দেশ স্বাধীন করা। হ্যাঁ, তো সেই দেশ স্বাধীন করা এই উদ্দেশ্য নিয়ে তারা একটা পথে, কোনো একটা পথে সেই দেশ স্বাধীনের কথা তারা ভেবেছেন, এবং তার ফলাফলের কথাও তারা ভেবেছেন যে দেশ যখন স্বাধীন হবে তখন ইংরেজরা আমাদের দেশ ছেড়ে চলে যাবে, এবং আমাদের মানুষেরাই, আমাদের লোকেরাই, আমাদের দেশের লোকেরাই দেশের সরকার গঠন করবে। হ্যাঁ, তো এইটা যখন তারা ভাবছেন, তখন এই পুরোটাই আবার তাদের অভিপ্রায়। হ্যাঁ, তার মানে কি, অভিপ্রায়ের মধ্যে কোনো একটা কাজের উদ্দেশ্যও পড়ে, সেই কাজটা কোন পথে করা হবে সেটাও পড়ে, আর তার সঙ্গে সঙ্গে ফলাফলটাও পড়ে। তাহলে এবার যদি বলা হয় যে নৈতিক বিচারের বিষয়বস্তু কি অভিপ্রায়, নাকি নৈতিক বিচারের বিষয়বস্তু উদ্দেশ্য, কোনটা নৈতিক বিচার, মানে কোনটার আমি নৈতিক বিচার করব, নাকি শুধু ফলাফল, নাকি শুধু উদ্দেশ্য, কোনটার নৈতিক বিচার করব? মানে ধরা যাক ফলাফলটা খুব ভালো হলো, ধরা যাক খুব ভালো হলো, তাহলে কি আমি সেইটা, মানে ভালো কোন একটা ফলাফল ভালো হতে পারে, খারাপও হতে পারে, তো আমি কি তার নৈতিক বিচার করব, নাকি আমি ওই যে উদ্দেশ্যটা ছিল ওই উদ্দেশ্যটার নৈতিক বিচার করব, যে উদ্দেশ্যটা ভালো না উদ্দেশ্যটা খারাপ, এটা নিয়ে আমি নৈতিক বিচার করব? হ্যাঁ, তো কোনটার আমি নৈতিক বিচার করব, নাকি পুরো টোটালটার, মানে পুরো অভিপ্রায়ের আমি নৈতিক বিচার করব? কোনটা আমার নৈতিক বিচারের বিষয়বস্তুর মধ্যে পড়ে? তো এইগুলো নিয়ে বিভিন্ন দার্শনিকেরা বিভিন্নভাবে এই বিষয়টাকে দেখিয়েছেন আর কি। তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আরেকটা উদাহরণ দিতে পারি, মানে একটা অন্য একটা ছোট উদাহরণ দিতে পারি। ধরা যাক একটা ভিখারি রাস্তায় বসে রয়েছে। এবার আমি তাকে দেখে আমার দয়া হলো, মনে আমার খুব মানে দয়ার ভাব এলো, যাহা ভিখারিটা খেতে পাইনি, আমি তাকে কিছু খাবার দিলাম, বা আমি তাকে কিছু পয়সা দিলাম, এবং আমি তাকে বললাম তুমি ওই খাবারটা কিনে খাও। খুব যত্ন করে বললাম যে পয়সা কিছু দিচ্ছি তোমাকে, যাও তুমি দোকান থেকে খাবার কিনে খাও। তো পয়সাটা দিলাম, এবং সে কি করলো, সে দোকান থেকে খাবার কিনে খেলো। আরেকটা জিনিস হতে পারে যে আমি ভিখারিটাকে ফলে কি আমার ফলাফলটা এক্ষেত্রে ভালোই বলবো, অবশ্যই এর বিচার করে ফলাফলটা ভালোই হলো, ভিখারিটা খাবার খেলো এবং সে কি করলো, সে সুস্থ, মানে তার ভালো লাগলো এবং তার শরীরটা সুস্থ হলো, সে দুর্বল হয়ে পড়েছিল, তার শরীরটা সুস্থ হলো। আরেকটা হতে পারে, ধরা যাক ভিখারিটা রাস্তায় বসে রয়েছে, আমি তাকে খাবার জন্য পয়সা দিচ্ছি না, আমি তাকে মারার জন্য পয়সা দিচ্ছি। আমার এত রাগ হলো তাকে দেখে যে আমি তাকে, হয়তো আমার হাতে কিছু কয়েন ছিল, আমি তাকে কয়েন ছুঁড়ে মারলাম। সে কি করলো, সেটা না, মারটা না খেয়ে সে লুফে নিল কয়েনটা, নিয়ে গিয়ে সে খাবারটা কিনলো এবং খেয়ে নিল। সেক্ষেত্রে কি হলো, আমার উদ্দেশ্যটা খারাপ ছিল, ঠিক আছে না, আমার উদ্দেশ্য খারাপ ছিল, আমার উদ্দেশ্যটা কি ছিল, ওকে মারা আমার উদ্দেশ্য ছিল, ফলটা তো ভালো হলো, তাই না? এখানে দেখলাম ফলটা কি হলো না, সে ওই কয়েনটা দিয়ে সে মদ টদ খেলো না, কিন্তু এমন নয় যে সে কোনো খারাপ কাজ করলো, বিড়ি কিনে খেলো, সিগারেট কিনে খেলো, মদ কিনে খেলো, তা করলো না, সে খাবার কিনেই খেলো। তাতে কি হলো, তাতে সে সুস্থ হলো, তার শরীরটা ঠিক হলো। তাহলে এটা আমার একদিক ফলাফলটা কিন্তু ভালো হলো, কিন্তু আমার উদ্দেশ্যটা কিন্তু ভালো ছিল না। ফলে কি এমন নয় যে সবসময় উদ্দেশ্য ভালো থাকলেই ফলাফলটাও ভালো হবে, বা উদ্দেশ্য আর ফলাফল মানে দুটোই সমানভাবে ভালো হবে, এর কিন্তু কোনো মানে নেই। আবার মানে উদ্দেশ্যও খারাপ ফলাফলও খারাপ, এরকমও দেখা যায়। হ্যাঁ, ফলে মানে ঠিক মানে এটা আমাদের দেখতে হবে যে আমরা কোনটার নৈতিক বিচার করব। যেমন আমি যখন বললাম যে ভিখারিটাকে আমি আমি চেয়েছি ভিখারিটা খাবার খেয়ে, দেখছি খুব দুর্বল হয়ে পড়েছে ভিখারিটা, আমি তাকে কিছু মানে পয়সা দিচ্ছি এই কারণে যাতে সে খাবার খেয়ে সুস্থ হয়ে যেতে পারে তাড়াতাড়ি। তো এক্ষেত্রে আমার কি, আমার উদ্দেশ্যটা ভালো উদ্দেশ্য, অবশ্যই ভালো উদ্দেশ্য। আর তারপরে দেখলাম কি ভিখারিটা খাবারও কিনলো, খাবার খেলো এবং সুস্থ হলো, ফলটাও ভালো হলো। কিন্তু সেরকম নাও হতে পারে, আমার উদ্দেশ্য খারাপ হতে পারে কিন্তু ফলটা ভালো হয়ে যেতে পারে। হ্যাঁ, এরকমও হয়। আচ্ছা,
তো এইবারে আমরা দেখি যে কে মানে দার্শনিকেরা কিভাবে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছেন। তো আমরা প্রথমে যেটা দেখলাম যে প্রথমে বলা হচ্ছে যে স্বেচ্ছাকৃত কর্মের বাহ্য স্তর, যেটাকে বাহ্য স্তর আমরা দেখেছিলাম আগের দিন, সেটাকে ফলাফলের স্তর বলা হচ্ছে বা ফলাফল বলা হচ্ছে। যে বইটা কোথায় ছিল না, বইটা দোকানে ছিল, বইটা দোকান থেকে আমার ঘরে এলো, আমার ঘরে এলোই শুধু না, বইটা পড়ে তো আমি উপকৃত হলাম, আমার পরীক্ষার জন্য দরকার ছিল বইটা, সবার কাছে বইটা কেনা রয়েছে, আমার কাছে নেই, আমি কলেজ স্ট্রিট গেলাম, বইটা কিনলাম, আমি নিয়ে এলাম এবং আমি বইটা পড়ে উপকৃতই হলাম। ফলে কি হলো, ফলে এখানে ফলে এটাকেই ফলাফলের স্তর বলা হচ্ছে। ফলাফল মানে ফলটা, আমি আমার ইষ্ট ফলটা লাভ করলাম, বইটা আমার দরকার ছিল, বইটা আমি পেয়ে গেলাম। ফলে প্রথমেই বলা হচ্ছে ফলাফল নিয়ে। তো এখানে বলা হচ্ছে যে স্বেচ্ছাকৃত কর্মের বাহ্য স্তর অর্থাৎ ইষ্ট বা অনিষ্ট, প্রত্যাশিত বা অপ্রত্যাশিত কর্মফল কি নৈতিক বিচারের বিষয়বস্তু হতে পারে? মানে ইষ্ট বা অনিষ্ট, ইষ্ট মানে কি, মানে ভালো ফল, যেটা আমি চেয়েছিলাম সেরকমই হলো, অনিষ্ট মানে খারাপ ফল, মানে যেটা মানে আমার খারাপই করলো, এরকমও তো ফল হয় অনেক সময়। তো সেইটা কি নৈতিক বিচারের বিষয়বস্তু হতে পারে? তো বলা হচ্ছে যে প্রশ্নটাকে কেন্দ্র করে দুটো অভিমত আছে। কি কি না, সুখবাদীদের অভিমত, যেটা আমরা মানে এইটা পড়ানো শেষ করার পরই আমরা না সুখবাদ শুরু করব। আমি জানি মেয়েদের খুব ভালো লাগবে সুখবাদ পড়তে, হ্যাঁ, কারণ সুখবাদীদের বক্তব্যটা এইরকম যে মানে তোরা যেহেতু আগে এই ধরনের জিনিস কিছু পড়ে আসিসনি, ফলে তোদের ভালো লাগবে। যে সুখবাদীরা মনে করেন যে জীবনের পরমার্থই হলো সুখ লাভ করা। হ্যাঁ, মানে আমরা যা কিছুই করছি সবকিছুই আমরা আমাদের সুখের জন্য করছি, কেউ দুঃখ পাওয়ার জন্য কোনো কাজ করি না, যাই করি, ইভেন এই ক্লাসে জয়েন করছি, এটাও কিসের জন্য না সুখ পাওয়ার জন্য, ভালো লাগছে তো, এই তো পড়াশোনা নতুন জিনিস শিখছি, ভালো লাগছে, সুখের জন্যই করছি, যা কিছু করছি সবটাই আমরা সুখের জন্য করছি। হ্যাঁ, তো সুখবাদীরা এইরকম ভাবে এটাই মনে করেন, তাদেরই নাম দেওয়া হয়েছে সুখবাদী। হ্যাঁ, তো এরকমও কোনো বাদী আছে, তোরা জানলে একটু অবাকই হলি যে ম্যাম সুখবাদী বলেও কেউ থাকতে পারে। এতদিন তো আমরা পড়েছি যে কান্ট হচ্ছেন বিচারবাদী, বার্কলে হচ্ছেন ভাববাদী, এই সব তো একটু একটু পড়ে এসছি, বা লক হলেন বস্তুবাদী, এইগুলো তো কিছু পড়েছি, সুখবাদী বলে কিছু তো কেউ থাকতে পারে, এইটা তো ম্যাম জানতাম না। কিন্তু এবার তোরা এটাও জান যে সুখবাদী বলেও দার্শনিক একদল দার্শনিককে বলা হয়, তারা সুখবাদী দার্শনিক, যেহেতু তারা মনে করেন যে সুখটাই জীবনের শেষ মানে পরম উদ্দেশ্য, মানে পরম মানে চাওয়ার জায়গা আর কি, মানে সুখ ছাড়া আমরা কখনোই দুঃখকে চাই না, তো সেই জন্য তাদেরকে বলা হয় সুখবাদী দার্শনিক। তো আচ্ছা, যাই হোক, তো এখানে বলছে যে যেটা আমি বললাম যে কর্মফলটা কি নৈতিক বিচারের বিষয়বস্তু হতে পারে? তো প্রশ্নটাকে কেন্দ্র করে দুটো ভিন্ন মত আছে, যেটা বলতে গেলাম আমি, সুখবাদীদের অভিমত এবং বিচারবাদীদের অভিমত। সুখবাদীদের মতে কাজের ফলাফলই হচ্ছে নৈতিক বিচারের বিষয়বস্তু, আর বিচারবাদী কান্টের মতে কাজের উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে নৈতিক বিচারের বিষয়বস্তু। তাহলে কি বলছেন এখানে, বলা হচ্ছে যে সুখবাদীদের মতে কাজের ফলাফলটাই হচ্ছে নৈতিক বিচারের বিষয়বস্তু হওয়া উচিত, যেহেতু সুখ লাভটাই মানে শেষ কথা, মানে কোন একটা কাজ করলাম তাতে সুখ পেলাম, কতটা পরিমাণ পেলাম, এটাই হচ্ছে সুখবাদীদের বক্তব্য আর কি, যে একটা কাজ করে কতটা পরিমাণ আমি সুখ পেলাম, যত পরিমাণ আমি সুখ পাবো, যে কাজে আমি যত বেশি সুখ পাবো সেই কাজটাই আমি করব, আমরা সেটাই করে থাকি। সুখবাদীরা এরকম মনে করেন যে যে কাজের ফলে আমরা যত বেশি সুখ পাই আমরা সেই কাজটা করি, যে কাজের ফলে আমাদের দুঃখের পরিমাণটা বাড়ে আমরা সেই কাজটাকে পরিহার করার চেষ্টা করি। হ্যাঁ, তো সুখবাদীরা এরকম মনে করছেন, তো সেই জন্য তারা কাজের ফলাফলের উপর ভীষণ গুরুত্ব দিচ্ছেন, তারা বলছেন যে ফলাফলটাই নৈতিক বিচারের বিষয়বস্তু হওয়া উচিত, উদ্দেশ্যটা না, শুধু ফলটা। আমাদের দেখতে হবে যে কোনো একটা কাজের পরে কি কতটা মানে সেই ফলাফলটা কি হলো, সেই ফলাফলটা কি সুখ দিল নাকি দুঃখ দিল, তার মানে কি তারা ফলাফলবাদী। সোজা কথায় সুখবাদীরা আসলে হলেন ফলাফলবাদী। কেন? কারণ তারা কাজের ফলাফলের উপর ভীষণ গুরুত্ব দিচ্ছেন, অর্থাৎ তারা দেখতে চাইছেন যে কোনো একটা কাজের ফলে আমি কতটা পরিমাণ সুখ পেলাম, এইটা তাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আর আরেকদিকে আমরা দেখছি যে কান্ট, আমরা কান্টের নাম সবাই জানি, বিচারবাদী কান্ট, তার কাছে কিন্তু কাজের ফলাফল না, তার কাছে কিন্তু কাজের উদ্দেশ্য বা লক্ষ্যটাই হচ্ছে নৈতিক বিচারের বিষয়বস্তু। তিনি মনে কি করছেন, তিনি মনে করছেন যে কোনো একটা কাজের উদ্দেশ্যটাই নৈতিক বিচারের বিষয়বস্তু হতে পারে, কাজের ফলটা নয়, উদ্দেশ্যটাই, মানে উদ্দেশ্য সৎ হলো কি উদ্দেশ্য অসৎ হলো সেইটা ইম্পর্টেন্ট,
ফল তো খারাপও হয়ে যেতে পারে। ধরা যাক আমি খুব ভালো উদ্দেশ্য নিয়ে একটা কিছু শুরু করলাম, তার ফল যে আমি ভালো পাবোই এরকম তো অনেক সময় নাও হয়। ধরা যাক আমি এটা খুব ভালো উদ্দেশ্য নিয়ে আমি আমার বন্ধুর সাথে কথা বললাম, বা আমি এটা কোনো ভালো উদ্দেশ্য নিয়ে আমি কোনো একটা কাজ শুরু করলাম, কিন্তু ফলটা হয়তো আমি ততটা ভালো পেলাম না। হ্যাঁ, এরকম তো হয়ই। কিন্তু কান্ট জোর দিয়েছেন উদ্দেশ্যের উপর। তিনি বলছেন কি, যে উদ্দেশ্যটাই আসল, দেখতে হবে তোমার উদ্দেশ্যটা কি সৎ ছিল। এইটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে উদ্দেশ্য যদি খারাপ হয়, তাহলে ফল যত ভালোই হোক সেই কাজটাকে কিন্তু আর ভালো বলা যাবে না, কান্ট এটা মনে করেছেন। হ্যাঁ, তো সেই জন্য কান্ট কিন্তু উদ্দেশ্যের উপর ভীষণ জোর দিচ্ছেন, যে উদ্দেশ্যটা তোমার অসৎ ছিল, ফলাফলটা মাঝখান থেকে একটু ভালো হয়ে গেল, তখন তুমি বললে বাহ কাজটা তো আমার ভালো হলো, সেটা কিন্তু মানে ঠিক হবে না। হ্যাঁ, ফলে দেখতে হবে যে উদ্দেশ্যটা তোমার সৎ ছিল না অসৎ ছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে ধরা যাক আমি এই ভিখারির উদাহরণটাই যেটা দিলাম, ধরা যাক রাস্তায় বসে আছে ভিখারিটা, এবার আমার উদ্দেশ্য ছিল ভিখারিকে ভিখারিটা যেন, আমি যে একটু পয়সা দেবো, ভিখারিটা যেন ঠিক মতো করে খাবারটা কিনে খেতে পারে এবং খেয়ে সে সুস্থ হয়ে যেতে পারে। তো এইটা আমার উদ্দেশ্য। এবার দেখা গেল কি, সে ভিখারিটা খাবারটা কিনে হয়তো কিছুটা, তো সেই পয়সাটা কিছুটা হয়তো খাবারটা কিনে সে খেলো, বাকি পয়সাটা দিয়ে সে হয়তো মদ গাঁজা এসব কিনে খেলো। তাহলে আমার কিন্তু ফলাফলটা ভালো হলো না, কিন্তু আমার উদ্দেশ্যটা ভালো ছিল। আবার দেখা গেল ভিখারিটা হয়তো ওই পুরো পয়সাটাই মদ গাঁজায় খেয়ে নিল, শুধু মদ আর গাঁজা খেয়েই সে পড়ে রইল। তাহলে কিন্তু একেবারেই আমার ফলাফলটা খারাপ হয়ে গেল, কিন্তু আমার উদ্দেশ্যটা ভালোই ছিল। আমি যে তাকে পয়সাটা দিয়েছিলাম এই উদ্দেশ্যেই দিয়েছিলাম যেন সে একটু ওষুধ কিনে খেতে পারে, একটু খাবার কিনে খেতে পারে। ধরে যাক তাকে আমি অনেকটাই পয়সা দিলাম যাতে সে এগুলো করতে পারে, কিন্তু সে সেগুলো করলো না। তাতে কি হলো, ফলাফলটা খারাপ হলো, কিন্তু আমার উদ্দেশ্যটা কিন্তু ভালো ছিল। আবার এমন হতে পারে যে আমার উদ্দেশ্যও ভালো, ফলটাও ভালো, সেটা তো ভালোই, অবশ্যই সেক্ষেত্রে তো ভালোই, সবটাই ভালো হলো সেটাই বলবো। কিন্তু কান্ট জোর দিয়েছেন শুধুমাত্র উদ্দেশ্যের উপর। কান্ট বলছেন কিন্তু যে ফলাফল তো তোমার হাতে নেই না, তোমার হাতে কি রয়েছে, তোমার হাতে রয়েছে উদ্দেশ্যটা, তুমি কোন উদ্দেশ্যে কাজটা করছো, এইটা ভীষণ ইম্পর্টেন্ট। ফলে ফলাফলের কথা তুমি আর ভেবো না, তুমি শুধু উদ্দেশ্যের উপর জোর দাও। আর যেটা আমি বললাম, সুখবাদীরা জোর দিয়েছেন কিন্তু ফলাফলের উপর। তারা বলছেন যে না না, উদ্দেশ্য তো ওই সব কিছু আমরা বুঝি না, আমরা দেখবো কাজের ফলে কতটা সুখ পাওয়া গেল। যে কোনো একটা কাজ করি না কেন, সেটা যে উদ্দেশ্যেই করি না কেন, সুখ পেলাম কি দুঃখ পেলাম, সুখটা যদি পাই, বেশি পাই, তাহলে সেই কাজটাকে আমি ভালো বলবো। সুখটা যদি না পাই, তাহলে আমি সেই কাজটাকে ভালো বলবো না। হ্যাঁ, তো তারা জোর দিয়েছেন ওই সুখের ওপর, ফলে তারা ফলাফলের বিশ্বাসী, ফলে তারা হচ্ছেন ফলাফলবাদী দার্শনিক। আচ্ছা, কান্ট কি জোর দিয়েছেন, কান্ট যখন আমি আলাদা করে পড়াবো তখন নিশ্চয়ই আমি বলবো। এখানে কান্টও আলাদা করে তোদের পড়তে হবে। তো কান্টের যে এথিক্স সেটা পড়তে হবে। তো কান্ট যেটা বলছেন, যে কান্ট বলছেন সদিচ্ছা বা গুডউইলটাই আসল কথা। হ্যাঁ, সদিচ্ছা মানে তোমার ভেতরে কতটা সদিচ্ছা রয়েছে, যে আমি ভালো করব, আমি ভালো উদ্দেশ্য নিয়েই কোনো কাজ শুরু করেছি, এইটাই ইম্পর্টেন্ট। কাজের ফলাফলটা তো তোমার হাতে নেই, কিন্তু তুমি ভালো উদ্দেশ্য নিয়ে, সদিচ্ছা নিয়ে কোনো কিছু শুরু করো। হ্যাঁ, ফলে কান্ট জোর দিয়েছেন উদ্দেশ্যের উপর। আচ্ছা, ফলে প্রত্যেক আলাদা আলাদা দার্শনিকের তাদের আলাদা আলাদা অবশ্যই তাদের মতামত থাকবে। আর আমরা তো এখানে কোনো একটা পার্টিকুলার মতামতে যাই না, আমরা সবসময় দেখেছি দর্শন মানেই, মানে এখানে যখন আমরা নীতিবিদ্যাও পড়ছি তখনও আমরা জানি যে আলাদা নীতিবিদ, এরা তো অবশ্যই দার্শনিক এবং তার সঙ্গে সঙ্গে এরা নীতিবিদও বটে। হ্যাঁ, তো এরা যখন নীতিবিদ তখন এদেরও আলাদা আলাদা বক্তব্য থাকবে কোনো একটা বিষয় নিয়ে। তো আমরা বিভিন্ন বক্তব্যই পড়ি। হ্যাঁ, তো এখানে আমরাও কোনো পার্টিকুলার একটা ফিক্সড মতামতে যাব না, যে না এইটাই, এরকম কোনো জায়গা নেই। আমরা দেখবো যে এনারা, ইনি কি বলছেন, আমরা দেখবো যে উনি কি বলছেন। কান্ট এইরকম বলছেন, আবার দার্শনিক মিল বেনথাম বা নীতিবিদ মিল বেনথাম তারা এইরকম ভাবে বলছেন। আচ্ছা, এরপরেরটা কি ছিল, এরপরেরটা ছিল হচ্ছে যে স্বেচ্ছাকৃত কর্মের মানসিক স্তরের অন্তর্গত উদ্দেশ্য, এটা কি নৈতিক বিচারের বিষয়বস্তু? অবশ্যই আমরা জানি যে উদ্দেশ্যের জায়গা যখন আসছে তখন তো কান্ট অবশ্যই এটাকে সমর্থন করেছেন, আমরা জানি। কারণ কান্ট তো বলছেন যে উদ্দেশ্যই হচ্ছে নৈতিক বিচারের বিষয়বস্তু হতে পারে।
কখনোই ফলাফলটাকে নৈতিক বিচারের বিষয়বস্তু বলা যাবে না। আর অভিপ্রায়ের কথা তারা মানে কান্ট কিছু উল্লেখ করছে না, কিন্তু কান্ট কিন্তু উদ্দেশ্যের কথাই বিশেষ করে জোর দিয়েছেন। এবং কান্ট সেক্ষেত্রে সদিচ্ছা বা গুডউইলের কথা বলছেন, যে তোমার ভেতরে সদিচ্ছাটা আছে কিনা সেইটা ইম্পর্টেন্ট। তুমি সৎ ইচ্ছা, সদিচ্ছা মানে সৎ ইচ্ছা নিয়ে তুমি কোনো কাজ করছো কিনা, উদ্দেশ্যটা তোমার সৎ কিনা সেইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো ডক্টর জনসনও, এখানে আরেকটা নামও আমরা পাচ্ছি, যে ডক্টর জনসনও তিনি বলছেন যে কোনো কাজের নৈতিক মূল্য নির্ভর করে যে উদ্দেশ্য অনুসারে আমরা কাজটি করি তার উপর। অর্থাৎ তিনিও উদ্দেশ্যের উপরেই জোর দিচ্ছেন। আর আমরা কান্টের কথা তো আমরা জানলামই অবশ্যই। আর আবার স্বজ্ঞাবাদী বাটলার, স্বজ্ঞাবাদী কারা সেটা আমরা পরে, আমরা যখন আরো এথিক্স নিয়ে আরো এগোবো তখন আমরা স্বজ্ঞাবাদ এটা কি জিনিস সেটা আমরা দেখব। এখন শুধু এইটুকুই বলে রাখি যে স্বজ্ঞাবাদী হচ্ছেন বাটলার। হ্যাঁ, বাটলার বলে একজন, তিনিও মনে করছেন যে উদ্দেশ্যই হচ্ছে নৈতিক বিচারের বিষয়বস্তু। তো এই তো আমরা পেলাম। এরপরেরটা কি ছিল? এরপরেরটা ছিল অভিপ্রায় কি নৈতিক বিচারের বিষয়বস্তু। এইবার অভিপ্রায়ের কথায় আসছি। অভিপ্রায় তো আরো বড় ব্যাপার, আমরা তো জানি, যার মধ্যে উদ্দেশ্যও পড়ে, কোন পথে কাজটা করছি সেটাও পড়ে, এমনকি কাজের ফলাফলটাও পড়ে, অর্থাৎ সবটাই পড়ে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে অভিপ্রায় কি নৈতিক বিচারের বিষয়বস্তু? অর্থাৎ অভিপ্রায়টা সৎ না অসৎ সেইটা তো আমাকে দেখতে হবে না, অর্থাৎ সমস্তটাই দেখতে হবে, সোজা কথায় সমস্তটাই দেখতে হবে। শুধু উদ্দেশ্য কেন দেখবো? কোন পথে করছি সেটা দেখবো না? পথটা ভালো হলো না মন্দ হলো সেটা দেখবো না? ফলাফলটাও দেখবো, সবটাই দেখবো, সবটাই বিচার করবো, তবে গিয়ে কোনো কাজকে আমি ভালো বলবো কি মন্দ বলবো সেইটা ভাববো। তো এইটাও কেউ কেউ মনে করছেন যে অভিপ্রায় হচ্ছে নৈতিক বিচারের বিষয়বস্তু বলে কেউ কেউ কোনো কোনো নীতিবিদ মনে করছেন। কারণ অভিপ্রায়ের মধ্যে শুধু উদ্দেশ্যও নয়, শুধু ফলাফলও নয়, অভিপ্রায়ের মধ্যে উদ্দেশ্য, কোন পথে কাজটা করছি অর্থাৎ উপায়, মানে কোন পথে কাজটা করছি মানে কি কোন উপায়ে কাজটা করছি অর্থাৎ উপায়, উপায়টাও ইনক্লুডেড এর ভেতরে রয়েছে, এবং ফলাফলের চিন্তাটাও এর ভেতরে রয়েছে। ফলে সবটা মিলেই হচ্ছে আমার অভিপ্রায়। যেমন এখানে একটা উদাহরণ বলা হচ্ছে যে দেশের কল্যাণ সাধনের কথা চিন্তা করে ব্রুটাস যখন জুলিয়াস সিজারকে হত্যা করার ষড়যন্ত্র করেন তখন তার উদ্দেশ্য ছিল দেশের কল্যাণ, কিন্তু দেশের কল্যাণ সাধনের উপায় হিসাবে সিজারকে হত্যা করা এবং তার পরিণামের সম্মুখীন হওয়া, কারণ সিজারকে হত্যা করলে তো তাকেও জেলে যেতে হবে বা হয়তো তাকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হবে, এই সবই ছিল ব্রুটাসের অভিপ্রায়ের অন্তর্গত। ফলে দেশের কল্যাণ সাধনটা ছিল তার উদ্দেশ্য, ছিলেন যে তিনি ভেবেছিলেন যে জুলিয়াস সিজারকে যদি আমি হত্যা করি তাহলে আমি দেশের কল্যাণ সাধন করতে পারবো, কিন্তু তিনি তার অভিপ্রায়ের মধ্যে মানে অভিপ্রায় মানে তো সবটাই, ফলে উদ্দেশ্যটা ছিল দেশের কল্যাণ সাধন, উপায়টা ছিল জুলিয়াস সিজারকে হত্যা। জুলিয়াস সিজারকে যদি হত্যা করা হয় হয়তো দেশের কল্যাণ সাধন হবে, কারণ তারপরে যিনি সেই দেশের রাজা হবেন বা মানে সেই দেশের প্রধান হবেন তিনি হয়তো একজন ভালো মানুষ নিশ্চয়ই হবেন এবং তাতে সবার কল্যাণ হবে। কিন্তু ব্রুটাস যে জুলিয়াস সিজারকে হত্যা করলেন তার ফলও তো ব্রুটাসকে ভোগ করতে হবে, অর্থাৎ ব্রুটাসকে হয়তো জেলে যেতে হবে বা ব্রুটাসেরও হয়তো হত্যা করে দেওয়া হবে, ব্রুটাসকেও হয়তো হত্যা করে দেওয়া হবে। ফলে এই সবটাই কিন্তু ব্রুটাস বলে যে ব্যক্তির কথা বলা হচ্ছে সেই ব্যক্তির কিন্তু অভিপ্রায়ের মধ্যে এটা ছিল। ফলে অভিপ্রায়টা কিন্তু মানে অভিপ্রায়কে বিচার করতে গেলে এই সবটাই দেখতে হবে, অর্থাৎ উদ্দেশ্য, উপায় এবং ফলাফল। ফলে সবটাই যদি ভালো হয় তখনই কোনো কর্মকে আমি ভালো বলবো, কিন্তু তার মধ্যে কিছু যদি খারাপ হয় তাহলে কিন্তু সেই কর্মকে আমি আর ভালো কর্ম বলতে পারি না, কারণ কাউকে হত্যা করাটা কিন্তু কখনো কোনো ভালো কর্ম হতে পারে না। তিনি যতই খারাপ লোক হন না কেন তাকে হত্যা করাটা কিন্তু কখনো কোনো ভালো কর্ম হতে পারে না। আচ্ছা, তবে এখানে একটা জায়গা আসছে, সেটা হচ্ছে যে
এই সমস্ত জায়গার কথা যখন বলা হচ্ছে যে মানে কোনটা নৈতিক বিচারের বিষয়বস্তু হতে পারে, তো প্রধান দুটো ডিবেট হয় সবসময় ওই উদ্দেশ্য না ফলাফল, উদ্দেশ্য না ফলাফল। আমরা তো দেখলামই যে সুখবাদী দার্শনিকেরা ফলাফলের উপর বেশি জোর দিয়েছেন, মানে বেশি না, মানে ফলাফলকেই তারা নৈতিক বিচারের বিষয়বস্তু বলছেন। আর কান্ট এনারা, কান্ট বা আরো কয়েকজন যেমন ডক্টর জনসন, কান্ট এনারা কিন্তু উদ্দেশ্যকেই নৈতিক বিচারের বিষয়বস্তু বলছেন। কিন্তু এনারা ছাড়াও অনেকেই কেউ মনে করতে পারেন যে অভিপ্রায় নৈতিক বিচারের বিষয়বস্তু হতে পারে, অর্থাৎ পুরোটাকেই দেখতে হবে, শুধু উদ্দেশ্য নয়, শুধু ফলাফল নয়, পুরোটাকেই দেখতে হবে, উদ্দেশ্য, উপায় এবং ফলাফল। তো এইসব কথা ভেবে অধ্যাপক ম্যাকেনজি বলছেন যে সঠিক অর্থে নৈতিক বিচারের বিষয়বস্তু হতে পারে ব্যক্তির চরিত্র, অভিপ্রায় নয়, কিন্তু ব্যক্তির চরিত্র। এটা কে বলছেন? অধ্যাপক ম্যাকেনজি। তিনি বলছেন ব্যক্তির চরিত্রটাই নৈতিক বিচারের বিষয়বস্তু হওয়া উচিত, যে তার চরিত্রটা কেমন। অভিপ্রায়টাকে নৈতিক বিচারের বিষয়বস্তু বলবো না, চরিত্রটাকে বলবো। আমরা যখন, তিনি বলছেন, তিনি একটা যুক্তি দিচ্ছেন, তিনি বলছেন যে আমরা যখন কোনো ব্যক্তির কাজের বিচার করি তখন ওই কাজকে ব্যক্তিটির সঙ্গে সম্পর্কহীন মনে করি না, মনে করি যে কাজটি ওই ব্যক্তির সমগ্র জীবনেরই একটি অংশ মাত্র। এই জন্য নৈতিক বিচার কোনো কাজের উপর হয় না, তা হয় সামগ্রিক ভাবে কর্মকর্তার উপর, অর্থাৎ কর্মকর্তার চরিত্রটা কিরকম তার নৈতিক বিচার করা উচিত। মানে যিনি কাজটা করছেন তার চরিত্রটারই নৈতিক বিচার হওয়া উচিত। হ্যাঁ, উদ্দেশ্যেরও নয়, ফলাফলেরও নয়, উপায়েরও নয়, বা সামগ্রিক টোটালটারও নয়, মানে অভিপ্রায়েরও নয়। ম্যাকেনজি চরিত্রের উপর ভীষণ জোর দিয়েছেন, মানে যে ব্যক্তি কাজটা করছেন তার চরিত্রের উপর জোর দিয়েছেন। যেহেতু যে ব্যক্তি কাজটা করছেন ওই কাজটা কিন্তু তার চরিত্রেরই একটা অংশকে ফুটিয়ে তুলছে। হ্যাঁ, সেই জন্য ম্যাকেনজি ওই ব্যক্তির চরিত্রেরই নৈতিক বিচার করতে বলছেন। আমরা বুঝতেই পারছি যে বিভিন্ন দার্শনিকেদেরই বিভিন্ন আলাদা আলাদা মতামত থাকবেই। তবে এটা বলা যেতে পারে যে ম্যাকেনজি বলছেন যে যেহেতু অভিপ্রায়টা, কেন ম্যাকেনজি আরো মানে চরিত্রের কথা বলছেন, ম্যাকেনজি বলছেন যে অভিপ্রায় আসলে ব্যক্তির চরিত্রকেই প্রস্ফুটিত করে। হ্যাঁ, কোন একটা কাজের অভিপ্রায়, যখন আমি বলছি যে অভিপ্রায়টা আমার ভেতরে রয়েছে, কোন একটা কাজের অভিপ্রায়টা আমার ভেতরে রয়েছে, কাজটা কিন্তু তখনও আমি সম্পাদন করিনি, অভিপ্রায়টা আমার মাথার মধ্যে রয়েছে, অর্থাৎ আমি প্ল্যান করে নিয়েছি যে আমার উদ্দেশ্যটা কি, কোন পথে কাজটা করব, অর্থাৎ উপায়টা, এবং কাজের ফলাফলটা কি হবে, সবটাই কিন্তু আমি প্ল্যান করেছি। অর্থাৎ সবটাই নির্ভর করছে আমার চরিত্রের উপর। সেই জন্য তার মানে কি, অভিপ্রায় নির্ভর করছে ব্যক্তির চরিত্রের উপর। তাহলে ওই ব্যক্তির চরিত্রটাই কিন্তু নৈতিক বিচারের বিষয়বস্তু হওয়া উচিত বলে ম্যাকেনজি মনে করছেন। তো শেষে এটা বলা যেতে পারে যে অনেক সময় দেখা যায় যে কোনো অসৎ চরিত্র ব্যক্তি সৎ অভিপ্রায় দ্বারা পরিচালিত হচ্ছেন, আবার কোনো সৎ চরিত্র ব্যক্তি মন্দ অভিপ্রায় দ্বারা পরিচালিত হচ্ছেন, অনেক সময় এটা দেখা যায়। ফলে আমরা ব্যক্তির চরিত্রকে নয়, আসলে পরিশেষে এটাই বলতে হয় যে আসলে কিন্তু অভিপ্রায়কেই নৈতিক বিচারের বিষয়বস্তু রূপে গ্রহণ করা উচিত। হ্যাঁ, মানে কেন অভিপ্রায়কে নৈতিক বিচারের বিষয়বস্তু রূপে গ্রহণ করা উচিত, পরিশেষে কেন এটা বলতে হয়, কারণ অনেক সময় দেখা যায় যে একজন সৎ চরিত্র ব্যক্তি, মানে হয়তো তিনি প্রকৃতই সৎ, কিন্তু তিনি হয়তো কোনো একটা মন্দ অভিপ্রায়ের দ্বারা পরিচালিত হয়েছে, বা হয়তো তার অভিপ্রায়টা মন্দ হয়ে গেছে, কিন্তু তিনি চরিত্রগতভাবে কিন্তু তিনি একজন সৎ ব্যক্তি, কিন্তু তিনি হয়তো কোনো সময় একটা মন্দ অভিপ্রায়ের দ্বারা পরিচালিত, মানে মন্দ অভিপ্রায়টা তার মাথায় এসেছে, বা মন্দ অভিপ্রায়ে তার মানে অভিপ্রায়ের দ্বারা তিনি তার কাজটা করেছেন। হ্যাঁ, বা হয়তো দেখা যায় যে কোনো একজন অসৎ চরিত্র ব্যক্তি, যিনি বাস্তবিক ভীষণ অসৎ, তিনি শুধুই মানুষের ক্ষতি করেন, খারাপ পথে চলেন। হ্যাঁ, মানে কখনোই মানে যাকে আমরা প্রকৃত সৎ পথে চলা যাকে বলি, সেই পথে তিনি চলেন না, তিনি একেবারেই চরিত্রগতভাবে একটা অসৎ ব্যক্তি, কিন্তু দেখা গেল হয়তো তিনি একটা সৎ অভিপ্রায়ের দ্বারা পরিচালিত হলেন। এরকম অনেক সময় দেখা যায়।
দেখা যায় না যে তা না। সেই জন্য পরিশেষে বলতে হয় যে ব্যক্তির চরিত্রকেও বিচার করে লাভ নেই, আসলে দরকার হচ্ছে অভিপ্রায়টাকেই বিচার করা। কারণ অভিপ্রায়ের মধ্যে আমরা উদ্দেশ্যও পাচ্ছি, উপায়টাও পাচ্ছি এবং কাজের ফলাফলটাকেও পাচ্ছি। সেই জন্য মানে আমাদের নৈতিক বিচারের বিষয়বস্তু হওয়া উচিত অভিপ্রায়, উদ্দেশ্যও নয়, ফলাফলও শুধু উদ্দেশ্য নয়, শুধু ফলাফল নয়, শুধু উপায় নয়, বা চরিত্রও নয়, কিন্তু যদি অভিপ্রায়কে বিচার করা যায় তাহলেই মোটামুটি সবটাই বিচার করা হয়ে যায়। বোঝা গেছে মেয়েরা? হ্যাঁ একটু জিজ্ঞাসা করব, একটু জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করবো একটু। কান্ট উদ্দেশ্যবাদী না ফলাফলবাদী? ম্যাম উদ্দেশ্য। একদম, ভেরি গুড। ফলাফলবাদী দার্শনিক কাদের বলবো? ম্যাম সুখবাদীদের। সুখবাদীদের, মানে যারা সুখকেই একমাত্র প্রাধান্য দেন। হ্যাঁ ম্যাম। তাদের নাম? মিল, বেনথাম। হ্যাঁ, দার্শনিক মিল, দার্শনিক বেনথাম, এনারা হলেন সুখবাদী দার্শনিক। আচ্ছা, অভিপ্রায় বলতে আমরা কি বুঝছি? ম্যাম মানে ম্যাম মানে জীবনের ম্যাম কিছু ধর লক্ষ্য ম্যাম, ম্যাম সে লক্ষ্যের উপায় আর ম্যাম তার ফলাফল ম্যাম, তিনটেকে মিলেই হচ্ছে আমাদের অভিপ্রায়। বাহ, ভেরি গুড, খুব ভালো। এই তো সুন্দর বুঝে গেছে মেয়েরা। তাহলে আমাদের নৈতিক বিচারের বিষয়বস্তু আজকে কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ ম্যাম।